বাসার ঘরে বসে আছি, পরনে তেমন কিছু না, সামান্য একটা সাদা শাড়ি। এখন প্রশ্ন হতে পারে বাসর ঘরে কেউ সাদা শাড়ি পরে নাকি? আমারও কিন্তু একই প্রশ্ন ছিল। উত্তরে আমার গোলুমুলু সুইট জানটু কলিজার টুকরা এইসব বলার বিপরীত মানুষটা মানে আমার বর বলল, এই মেয়ে, তোর সমস্যা কি রে? আমি বলছি না বিয়েতে সাদা শাড়ি পরতে, তাহলে এত কথা কিসের? বিয়ে তো আমার একটাই হবে, তাই না? আমার শখ আহ্লাদও তো পূরণের ব্যাপার আছে। তুই বুঝি আমার জন্য বিয়েতে সাদা শাড়ি পরতে পারবি না? আমি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে আসলাম। সামনে কিছু না বললেও মনে মনে শুধু একটা কথাই বললাম, বজ্জাত পোলা, তোর একটা বিয়ে হচ্ছে দেখে তোর সব শখ আহ্লাদ পূরণ করতে হবে? আরে আমার কি 14টা বিয়ে হয়েছে নাকি যে আমার শখ আহ্লাদের কোনো দামই নেই? তাছাড়া বিয়েতে কোন বলদে সাদা শাড়ি পরে, তাও আবার কোনো ডিজাইন ছাড়া? পোলা বজ্জাত, এর সাথে বিয়ে হলে যে আমার জীবন তেজপাতা হবে তার কোনো ডাউট নেই। উফ, আজাইরা পাবনার পাবলিক কোথাকার। যাই হোক, বিয়েতে সাদা শাড়ি পরেই করতে হয়েছিল আমার। আর সে কি সুন্দর ব্লু ব্লু কালারের ধুতি আর পাঞ্জাবি পরেছিল। উফ, কি সুন্দরী না লাগছিল আমার খাম্বা বরটাকে। আর অন্যদিকে আমাকে লাগছিল একটা সাদা ডাইনির মতো। এগুলো ভাবছি, হঠাৎ অনুভব হয় আমার সামনে কেউ বসে আছে। ঘুমটা উঠিয়ে দেখি আমার গুণধর বর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এই বজ্জাতটা সব সময় এমনই করে। যখনই কোনো ইম্পর্ট্যান্ট ভাবনায় মশগুল থাকি তখনই সে তা ভাঙার জন্য হাজির হয়ে যায়। যাই হোক, এইটা নিয়ে পরে ভাববো। আপাতত আমার গুণধর বরটা কেন আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে তা জানবার আকাঙ্ক্ষা আমাকে খুবই জ্বালাচ্ছে। তাই জিজ্ঞেস করতে তাও সে আমাকে বাধা দিয়ে নিজেই বলল, এই মেয়ে, তোর লজ্জা করে না বাসর ঘরে বসে বরের আগেই নিজের ঘুমটা নিজেই খুলিস, আবার আমাকে সালামও করিস না? ও সরি, আসসালামু আলাইকুম। আর আমি আমার ঘুমটা আবার নামাচ্ছি, আপনি একটু কষ্ট করে উঠাই দিয়েন। ওকে বলেই ঘুমটাটা নামাচ্ছিলাম, কিন্তু আমার গুণধর বর কিল্লিগা জানি আবার ধমক দিছে। এই, তোকে আমি বলেছি ঘুমটা নামাতে, এত বেশি বুঝিস কেন? তাড়াতাড়ি অজু করে আয়, নামাজ পড়বো। আমি আর কথা বাড়ালাম না, সুন্দর করে অজু করতে চলে যাই। অজু করে এসে দেখি আমার গুণধর বর জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছে, পাশে আরেকটা জায়নামাজ। ওটা মনে হয় আমার জন্য। তাই আক পাচ না ভেবে আমি জায়নামাজটায় দাঁড়িয়ে গেলাম। তারপর দুইজনেই সুন্দর মতো নফল নামাজ পড়লাম। কিন্তু বলে না, কয়লা ধুলেও ময়লা যায় না, কথাটা কিন্তু সত্যি। নামাজ শেষ হওয়া মাত্রই বেটা বজ্জাত আমাকে কথা নাই বার্তা নাই কোলে তুলে নিল। তারপর সোজা বিছানায় গিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বেটা বজ্জাতের এত ডাকছি তবুও কোনো কথাই বলে না। অবশেষে যখন কথা বলছে তখন আমি আর কথা বলতে পারি নাই, কারণ হাতে আমারে খুব জোরে থমক দিয়ে কইছে, আর একবার যদি তুই কথা বলিস তাহলে বাসর রাতে মানুষ যা করে আমি কিন্তু তাই করব। চুপচাপ ঘুমা। অতএব আমাকে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়তে হয়। এখন ঘুমের মধ্যে আপনাদের পরিচয়টা দিয়েই দেই। আমার নাম ঈশানুর তাসনিয়া মীরা। বাবা মার একমাত্র ডাইনি সন্তান, যদিও মা বাবা মানুষ। আমরা ফুল ফ্যামিলি গ্রামে থাকি। আমি বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের। আর অন্যদিকে আমার বরটার নাম রোহান আহমেদ রায়ান, বাবা মার একমাত্র আদরের ছেলে। দেখতে মাশাল্লাহ, সে জন্ম থেকেই শহরে বড় হয়েছে, অনেক বড় লোক। জানবার বিষয় মিলটা হয়েছে কিভাবে, তাহলে যাওয়া যাক অতীতে। এ প্রথম নিজের দাদুর বাড়িতে যাচ্ছে রায়ান। গ্রাম হওয়ায় যেতে চাইনি কখনো, তবে এবার মা বাবার জোরাজোরিতে যেতে হচ্ছে। তাছাড়া নিজের দাদুর বাড়ি দেখতে কেমন তা জানবার ইচ্ছে হয়তো মনে জেগেছিল তার। তবে রায়ান একা না, তার সাথে তার 4 জন বন্ধু সাহেল, কায়রা, আবির আর রাহিও যাচ্ছে গ্রামে। রায়ানের মা বাবা আগেই গ্রামে চলে গেছে, এখন তাদের যাওয়ার পালা। তাই যথাসময়ে বের হয়ে যায় তারা। প্রায় 3 ঘন্টা সময় লাগে তাদের গ্রামে পৌঁছাতে। গ্রামে পৌঁছাতেই তাদের অবস্থা কাহিল। যেহেতু এটা গ্রামের রাস্তা, সেহেতু রায়ানের গাড়ি চালাতেও সেই অবস্থা। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে তার গাড়ির সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ সে গাড়ি ব্রেক দিল। তারপর মেয়েটাকে সকালে রোদের মিষ্টি আলোতে ঘুম ভাঙল রায়ানের। চোখ খুলে তাকাতেই সে তার মায়াপরীকে দেখতে পায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে। মীরার মিষ্টি চেহারাটা দেখতে দেখতে রায়ানের মীরার সাথে দেখা হওয়ার প্রথম দিনটার কথা মনে পড়ে যায়। রায়ান গ্রামের ভাঙা রাস্তায় অনেক কষ্টে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনেই একটা মেয়ে এসে দাঁড়ায়। সাথে সাথেই সে গাড়ি ব্রেক করে। সামনে তাকাতেই দেখে একটা মেয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ খিচে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রায়ান যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। লম্বা লম্বা চুলে 2 বেনি, পরনে ফতুয়া আর লং স্কার্ট, গলায় একটা ওড়না ঝোলানো আর মুখে ভয়ের ছাপ। ব্যাস, এটুকুতেই মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে। গ্রামের মেয়েরা যে এত সুন্দর হয় তা রায়ানের এই মেয়েকে না দেখলে জানতেই পারতো না। সে ধীরে ধীরে একটা নেশায় চলে যেতে লাগে।
রায়ানের ঘোর ভাঙে কায়রার ডাকে। সাথে সাথে রায়ানের একটু আগের কথা মনে পড়ে যায়। সে গাড়ি থেকে নেমে মেয়েটাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে কেউ গাড়ির সামনে আসে? স্টুপিড ফেলো। দেখুন আমি আসলে দেখা দেখির আমার সময় নেই। আগে বলো গাড়ির সামনে আসছো কেন? গাড়ি থামাস না। তাই তুমি আমার গাড়ির সামনে এসেছো? আর ইউ ম্যাড? এই সামান্য গরুর জন্য কেউ গাড়ির সামনে আসে? আর দোষ তো তোমারই। আর আসছো আমাকে তুই তুকারি করতে। দেখুন আপনাদের কাছে যেমন আপনাদের কুত্তা অনেক প্রিয়, তেমনি আমার কাছে আমার গরুগুলো আমার অনেক বেশি প্রিয়। আর চাইলে আপনিও আমাকে তুই বলতে পারেন, আমার সমস্যা নেই। ও রেলি? তাহলে এখন থেকে তুই বলা শুরু করে দেই। তাছাড়া তোদের মতো গ্রামবাসীদের এগুলোই করা উচিত। ও হ্যালো, হোয়াট ডু ইউ মিন বাই তোমাদের মতো গ্রামবাসী? আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, বুঝছেন? তাই নাকি? তাহলে কি করতে পারিস দেখি? দুহাত বুকে জড়িয়ে। আল্লাহ, দেখেন আপনার পিছনে কি? হাত দিয়ে ইশারা করে রায়ান পেছনে তাকাতেই মেয়েটাকে রায়ানকে একটা ধাক্কা দেয়। সাথে সাথে রায়ান রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়। আর মেয়েটা তাহার গরুগুলোকে নিয়ে দৌড় থাকে আর পাইকে। এদিকে কায়রা, সাহেল, আবির আর রাহি ওরা সবাই এতক্ষণ গাড়িতে বসে নীরব দর্শকের মতো তাদের ঝগড়া দেখছিল। মেয়েটা রায়ানকে ধাক্কা দেওয়ায় তারা গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নামার পর রায়ানের এই অবস্থা দেখে তারা সবাই জোরে জোরে হেসে দেয়। বেটা, তুই ওখানে কি করস? ডিম পারবি? না, আমরা এসব কাজ করি না। তুই ডিম থেকে একেবারে অমলেট তৈরি করে আমাদের জন্য নিয়ে আয়। রায়ান, ডিম পাড়তে কষ্ট হচ্ছে না তো? চল আবির, রায়ান বেবিকে উঠাই। রায়ান বেবি, আসো আমাদের কাছে। অতীতের এসব কথা মনে পড়তেই রায়ানের রাগ উঠে যায়। সে ঘুমন্ত মীরার নাকে একটা জোরে কামড় দেয়। সাথে সাথে মীরা লাফিয়ে ওঠে। আশেপাশে তাকাতেই দেখে রায়ান তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। মীরা বুঝে যায় রায়ান তাকে কামড় দিয়েছে, কারণ এটা নতুন না। কিন্তু রায়ান এমন শুধু তার উপর রাগ আসলে করে, আর সে তো এখন কিছুই করলো না। তাহলে রায়ান তাকে বিনা কারণে কামড় কেন দিল? এই প্রশ্নের উত্তর জানবার জন্যই মীরা রাগী ভাব করে রায়ানকে বলে, আপনার সমস্যা কি? শুধু শুধু কামড় কেন দিলেন? না মানে পুরো স্মৃতিগুলো মনে পড়ছে তো তাই। তাই বলে কামড় দিবেন? হ্যাঁ দিব, আমার অধিকার আছে। কইছে? কইছে মানে? আমাদের কালকে বিয়ে হইছে, সো তুই এমনটা বলতে পারিস না। আচ্ছা, আমার ধুতিটা কই দেখছিস? কোথায় জানি দেখলাম। ও হ্যাঁ, সোফার উপর। ও থ্যাঙ্কস। বলেই বিছানা থেকে উঠতে নেয়। আর তখনই মীরা বলে ওঠে, আচ্ছা, আই হ্যাভ আ গভীর প্রশ্ন। হোয়াট? না মানে আপনি বিয়েতে ধুতি পরলেন আর বাসর ঘরে দেখলাম আপনাকে পায়জামা পরা, কেন বলুন তো? আরে গাধি, আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা আমি ব্লু কালারের পাঞ্জাবি আর ধুতি পরবো, আর আমার বউ সাদা শাড়ি পরবে। এমন আজগুবি চিন্তা আপনার মাথায় থাকে। যাই হোক, আপনি বাসর ঘরে ধুতি পাল্টে পায়জামা কেন পরেছিলেন? দেখ, দাদু বলছে কোনো কিছু শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া উচিত, তাহলে আল্লাহ ওই কাজটায় রহমত দান করেন। আর কালকে তো আমরা আমাদের জীবন আবার নতুন করে একসাথে শুরু করতাম, তাই ওইটার জন্যেও তো আল্লাহর ইবাদত করতে হবে, তাই না? আর আমি আমার আর তোর জীবনে কোনো কষ্ট চাই না। আর যদি কষ্ট হয়ও তাহলে যেন দীর্ঘস্থায়ী না হয়, আমরা যেন সুখের শান্তিতে সংসার করতে পারি। তাই কালকে একসাথে নামাজ পড়লাম। আর নামাজ তো আমি ধুতি পড়তে পারবো না, তাই বাসর ঘরে আসার আগে ধুতি পাল্টে অজু করে এসেছিলাম। বুঝলাম। এখন তাহলে গুড মর্নিং কিসটা নিয়ে ফেলি। মীরার দিকে আগাতে আগাতে। মানে না না, দূরে যা। আর বলতে পারলো না মীরা। তার আগে রায়ান মীরার ঠোঁট দখল করে ফেললো। রায়ান বাড়িতে পৌঁছাতেই বাড়ির সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বলতে গেলে সবাই তার দিকে তাকিয়ে হাসছে। একজন তো বলেই ফেললো, কিরে রায়ান বাবু, তোমার এই অবস্থা কেন? ঢাকা থেকে আসছো নাকি অন্য কোথার থেকে? বলেই সবাই হেসে দিল। রায়ান এখন বুঝতে পারলো সবাই তার দিকে তাকিয়ে কেন হাসছে। আসলে তার পুরো শরীরে কাদা লেগে আছে, তাই সবাই এমন করে তাকিয়ে আছে। তাছাড়া রায়ান না চিনলেও গ্রামের অধিকাংশ মানুষই তাকে চেনে। বাড়িতে ঢুকতে রায়ানের ফুপু তাকে ডাক দিয়ে আসতে বলল। রায়ানের ফুপু রায়ানকে ডেকে বলে উঠল, তোমার গায়ে এত কাদা কোত্থেকে লাগলো? তোমার সাথে যারা আসছে তাদের তো কিচ্ছু হয়নি, তোমার এই অবস্থা কেন? আসলে আন্টি, রায়ান পা ফুসকে কাদায় পড়ে গিয়েছিল। এত বড় ছেলে হয়ে কেউ কাদায় পড়ে? তোমার একটু সাবধানে থাকা উচিত ছিল রায়ান বাবু। এভাবে চলাফেরা করলে তো চলবে না। রায়ানের এসব কথা শুনে খুবই বিরক্তি লাগছে, কিন্তু বিরক্তির থেকে মেয়েটার প্রতি বেশি রাগ লাগছে। সে যদি একবার মেয়েটাকে পায় তাহলে তাকে উচিত শিক্ষা দিবে। একবার শুধু সামনে আসুক মেয়েটাকে। রায়ানের ফুফুটা অনবরত কথা বলেই যাচ্ছে।
এতে রায়ান অনেক বিরক্ত হচ্ছে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু পরই হয়তো সে উল্টাপাল্টা কিছু বলে দিতে পারে। তাই আবিরা সাহেল বলল, আন্টি আমরা অনেক দূরের থেকে আসছি তো, তাই অনেক টায়ার্ড, তাই প্লিজ একটু আমাদের রুম দেখিয়ে দিবেন। আন্টি, তাছাড়া রায়ানেরও এই অবস্থা। আবিরা সাহেলের কথা শুনে ফুফুর মুখ কালো হয়ে যায়। তিনি বেশ বুঝতে পারেন তার কথায় সবাই বিরক্ত হচ্ছে, তাই কথা না বাড়িয়ে তাদের এক কাজের মেয়েকে ডাক দিয়ে রায়ানদের রুম দেখিয়ে দিতে বলেন। তৎক্ষণাৎ একটা কাজের মেয়ে এসে তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। তারপর যে যার রুমে চলে যায়। রুমে যেতে রায়ান ব্যাগ থেকে একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায়। এদিকে মীরা সারা গ্রাম টোটো কোম্পানি করার পর তার জানের প্রিয় গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে। বাড়ি ফিরতেই সবাই তাকে বকা শুরু করে, কারণ বাড়িতে নতুন মেহমান এসেছে আর মীরা বাড়িতেই ছিল না। মীরার মা তাকে বকা দিচ্ছিল। হঠাৎই মীরার চাচি বলে ওঠে, মীরা, যা তো কোনা রুমে রায়ানকে খাবারটা দিয়ে আয়। এই রায়ানটা কেডা? আরে তোর বড় চাচার ছেলে। কিন্তু আমি তো ছোট্ট কাল থেকে এই নামটা অথবা এই নামের কাউকে দেখি নাই। আজকে প্রথম আসছে এখানে, তাই চিনিস না। এখন যা, তাড়াতাড়ি দিয়ে আয় এটা। যায় তো, এত চিল্লার কা? বলেই মীরা হনহন করে খাবার দিতে রায়ানের রুমে চলে যায়। মীরা রায়ানের রুমে যেতেই দেখে রুমে কেউ নেই, তাই বিছানার পাশের টেবিলে খাবারটা রেখে দেয়। মীরা টেবিলে খাবার রাখতে হঠাৎ কে যেন বলে ওঠে, ও হ্যালো, হু আর ইউ? এভাবে কারো রুমে কেউ নক না করে আসে? কথাটা শুনে মীরা প্রথমে ভয় পেলেও পরক্ষণে তার মনে হয় এটা হয়তো রায়ানই হবে। তাই হাসি মুখে মীরা পেছন ফিরে বলতে থাকে, আসসালামু আলাইকুম, আমি মীরা, আপনার আর বলতে পারলো না মীরা, কারণ পেছনে ফিরেই সে সকালের ওই বজ্জাতটাকে দেখতে পায়। সাথে সাথে তার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। এদিকে রায়ানের তো আরো জটিল অবস্থা। মীরাকে দেখে তার যেন রাগে ফেটে যেতে ইচ্ছে হচ্ছে। সে মনে মনে বলে, সকালটাই মেয়েটার জন্য খারাপ হয়ে গেছে, এখন এখানে আসছে জ্বালাতে। কিন্তু এই মেয়েটা এখানে কেন? তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি আমার বাড়িতে কেন? তোর বাড়ি মানে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আর এই রুমটা আমার চাচাতো ভাইয়ের। আপনি ওনার রুমে কি করছেন? উনি কই? রায়ান মীরার কথা শুনে কতক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর কি মনে করে একটা বাঁকা হাসি দেয়। তারপর মীরার দিকে এগোতে এগোতে বলে, তাই নাকি? আমি তোর চাচাতো ভাই আর তুই আমার চাচাতো বোন, বাট আমি মানি না, কারণ জানি না চিনি না। হঠাৎ একটা মেয়েকে বোন আমি মানতে পারবো না। তাছাড়া কায়রা ছাড়া সব মেয়ে আমার জন্য, বুঝতেই পারছিস। বাঁকা হেসে রায়ানের কথাগুলো বলে মীরার দিকেই আগাচ্ছে। আর মীরা চোখ বড় বড় করে রায়ানের দিকেই তাকিয়ে পেছাচ্ছে। রায়ান যতই আগাচ্ছে মীরা ততই পেছাচ্ছে। একসময় মীরা পেছাতে পেছাতে দেয়ালের সাথে আটকে যায়। আর রায়ান মীরার একদম কাছে চলে আসে। তারপর বলে, রায়ান মীরার একদম কাছে চলে যায়। তারপর বলে, ইউ নো হোয়াট, জীবনে প্রথম আমাকে রায়ান আহমেদকে কেউ বোকা বানিয়েছে, তার উপর ইনসাল্টও করেছে। সো তাকে তো শাস্তি দিতেই হয়। আর তুই জানিস আমি একটু আগে প্রে করেছিলাম যেন সে আমার সামনে চলে আসে অ্যান্ড আমি তাকে শাস্তি দিতে পারি। আর দেখ তুই আমার সামনে চলে আসলি। মীরার মুখ একটু কাছে গিয়ে বলে, দেখুন, একটু দূরে গিয়ে কথা বলুন। রায়ানকে হালকা ধাক্কা দিয়ে বলে, আহা, ভয় পাচ্ছিস কেন? আমি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, আর তাছাড়া আমি তোকে মারধর করে শাস্তি দিব না, আমি তো তোকে রোমান্টিক ভাবে শাস্তি দিব। সো বি রেডি ফর দ্যাট মাই বেবি। চোখ টিপ মেরে রায়ানের কথা শেষ হওয়া মাত্রই মীরা রায়ানকে একটা জোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়ায় রায়ান মীরার থেকে একটু দূরে সরে যায় আর অগ্নিদৃষ্টিতে মীরার দিকে তাকায়। মীরা সেসব ভ্রুক্ষেপ না করে বলতে শুরু করে, আপনার শাস্তি আপনি নালার পানির সাথে চুবায়া খান। আপনার মতো লুচ্চা আমি আর একটাও দেখিনি। লুচো, অসভ্য, বেহায়া কোথাকার। আর একবার যদি আমার কাছে আসেন তাহলে নালায় ফিক্কা মারি রঙিন করে দিব। বলেই মীরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আর রায়ান সে তো এখনো মীরার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মীরা রুম থেকে বের হওয়ার পরপরই সাহেল, আবির, কায়রা আর রাহি রায়ানের রুমে ঢুকে। কি বে রায়ান, এখন তোর রুম থেকে যে বের হলো ওইটা সকালের মেয়েটা না? কিন্তু মেয়েটা এখানে কেন? এসব গ্রামের চিপ মেয়েগুলো কখন যে কি করে কিছুই বোঝা যায় না। হয়তো রায়ানের কাছে ক্ষমা চেয়ে 2-3 টাকা ভিক্ষা চেয়ে নিতে এসেছিল। মেয়েটার নাম মীরা, আমার চাচাতো বোন, আমার চাচার মেয়ে। ও এই বাড়িতে থাকে, আমাকে খাবার দিতে এসেছিল। কি? ওই মেয়েটা তোর বোন? ওহ, জাস্ট শাট আপ আবির, ও আমার বোন না, ওকে? চাচার মেয়ে বলছিস, আবার বলছিস মেয়েটা তোর বোন না? কেন বলতো? কোনো লাল পিলা নাই, আমি তো জাস্ট বলতে চাচ্ছিলাম কায়রা ছাড়া আমি কোনো মেয়েকে বোন মানি না। আমি কি বলছি তোমার কানে যায়নি রাহি?
বলতে না দিয়ে বলে, তোরা এই মেয়েটাকে নিয়ে যা তো, আমার খুব বিরক্তি লাগছে। কিন্তু রায়ান, আমরা তো বাইরে ঘুরতে যাব ভেবেছিলাম। দেখ আবির, আমার ভালো লাগছে না। তাছাড়া এসব গ্রামটামে কিচ্ছু নাই, বাইরে যে মজা পাবি না। তাই এখন যা, মাথা ব্যথা করছে আমার। গ্রামে কিছু নেই বলে আমরা কি বাসে বসে থাকবো নাকি? থাক না আবির, এত জার্নি করার পরে ওর হয়তো ইচ্ছা করছে না বাইরে যেতে। চল, আমরাও কিছুক্ষণ রেস্ট নিই রুমে, কালকে না হয় ঘুরতে বের হব। আচ্ছা চল। মেয়েটা আমাকে এত জ্বালায়, তবুও তার প্রতি আমার কেন যেন রাগ আসে না। বারবার মেয়েটার চোখের মায়ায় আটকে যাই। কোনো মেয়ের চোখে যে এত মায়া থাকে তা এই মেয়েটাকে না দেখলে জানা যেত না। মন চায় মেয়েটার চোখের মায়ায় হারিয়ে যাই। না না রায়ান, এগুলো কি ভাবছিস তুই? ওই মেয়েটা একটা সামান্য গ্রামের মেয়ে, ওর থেকে যত দূরে থাকবি ততই ভালো। তা কি জানতে পারি? চিনি না, জানি না, আমি আপনাকে আমার রাগের কারণ কেন বলবো? তাছাড়া আপনি ওই খাটাসটার বন্ধু, তাই আপনিও যে খাটাস না তার কোনো প্রমাণ আছে? দেখুন, আমি ওই খাটাসটার মতো না, আপনি আমাকে বলতে পারেন। আইসুয়ের, আমি কাউকে বলবো না। সত্যি তো? সত্যি। তাহলে আমার রাগের কারণটা শুনুন। তারপর মীরা এক এক করে তার সব অভিযোগ তাকে বলল, আর সে নির্বাক শ্রোতার মতো অভিযোগগুলো শুনতে লাগলো। কথার এক পর্যায়ে মীরা বলে ওঠে, আচ্ছা, আপনার সাথে তো পরিচয়ই হয়নি। আমার নাম মীরা, আপনার? আমার নাম সাহেল। ও আচ্ছা, আপনি ওই খাটাসটার কি হন? আমি ওই খাটাসটার বন্ধু হই। ওই বজ্জারটার সাথে আপনার কিভাবে বন্ধুত্ব হলো? ওকে তুমি যেমন মনে করো, ও কিন্তু তেমন না। ওর মন অনেক ভালো, তাই হয়তো বন্ধুত্বটা হয়ে গেছে। তুমি ওর সাথে কয়েকদিন মেলামেশা করো, দেখবা তোমারও ওকে ভালো লাগবে। আচমকা কেউ কথা বলে মীরা আর সাহেল দুজনেই চমকে যায়। সামনে তাকাতেই দেখে কায়রা আর আবির দাঁড়িয়ে আছে। তাদের দেখে সাহেল বলে ওঠে, মীরা, ওরা কায়রা আর আবির, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কখন আসলেন? তুমি যখন রায়ানদের বদনাম করছিলে। কথাটা শোনা মাত্রই মীরার কেন যেন খুব লজ্জা লাগে। তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা, আমাকে আমার মা ডাকছে, আমি যাই। হ্যাঁ। বলেই মীরা সেখান থেকে চলে যায়। মীরা চলে যেতেই সাহেল বলে ওঠে, রাহি কইরে? ইতি কুমার। চল, আমরাও কিছুক্ষণ রেস্ট নিই। চল। তারপর যে যার রুমে চলে যায়। রাতে বিরাট বড় খাবার টেবিলে সবাই খেতে বসেছে। কাজের লোকেরা খাবার সার্ভ করছে। মীরা বসেছে ঠিক রায়ানের সামনের চেয়ারে। মীরা যেন অস্বস্তির সীমা নেই। রায়ান বারবার তার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে আর টেবিলের নিচে তার পা দিয়ে মীরার পায়ে গুঁতো দিচ্ছে। কোনো মতে খাবার শেষ করে মীরা ড্রয়িং রুমে চলে যায়। তারপর সাহেল, আবির আর কায়রার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রায়ান ড্রয়িং রুমের এক কোণে বসে মোবাইল চালাচ্ছে। দিন দুনিয়া কিছুরই যেন তার খবর নেই। আর রাহি, সে তো সারাটা দিন রায়ানের পিছু পিছু ঘুরে, এখনো তাই। গল্প করা শেষে সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রায়ানের চোখে ঘুম নেই। সে তো বারান্দায় দাঁড়িয়ে রাতের মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে ব্যস্ত। মাঝরাতেই মীরার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মীরার খুব পিপাসা পায়। বিছানার পাশের টেবিলে হাত দিতে দেখে জগে পানি নেই। অগত্যা তাকে পানির জগ নিয়ে পানি আনতে রান্নাঘরে যেতে হয়। মীরা রান্নাঘরে যাওয়ার পথে কার সাথে যেন ধাক্কা খায়, আর পড়ে যেতে নিলেই ওই ধাক্কা খাওয়া ব্যক্তিটা তাকে ধরে ফেলে। মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর মীরা চোখ খুলতেই দেখে সাগর, মীরার ফুফাতো ভাই, তার কোমর জড়িয়ে ধরে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই মীরা সাগর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বলে, তুমি এত রাতে এখানে যে? আমারও কিন্তু একই প্রশ্ন। কিন্তু আগে প্রশ্ন করেছি। আসলে ঘুম আসছিল না তো, তাই ছাদে গিয়েছিলাম। এখন তুমি বলো, এত রাতে এদিকে কেন? পানি শেষ হয়ে গিয়েছিল, তাই রান্নাঘরে যাচ্ছি পানি আনতে। বলেই মীরা সাগরকে কিছু না বলতে দিয়ে চলে আসে। সাগর ছেলেটাকে মীরা একদমই পছন্দ করে না। কেমন যেন গায়ে পড়া স্বভাব। এভাবে যদি না আসতো তাহলে হয়তো আরো 100টা কথা বলে বলে মীরাকে আটকে রাখতো। তাই তো তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো মনে করলো মীরা। মীরা রান্নাঘরে গিয়ে জগে পানি নিয়ে সেটা পাশের টেবিলটায় রাখে। তারপর এক গ্লাস পানি নিয়ে খেতে যাবে, তখনই কে যেন মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে মীরার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। মীরা ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে তাকে রায়ান জড়িয়ে ধরে আছে। তা দেখে মীরা তার সর্বশক্তি দিয়ে রায়ানকে ধাক্কা মারে। সাথে সাথে রায়ান পাশের ফ্রিজের সাথে খুব জোরে বাড়ি খায়। মীরা সেসব তোয়াক্কা না করে সেখান থেকে চলে যেতে নিলে রায়ান তার হাত ধরে একটানে নিজের একদম কাছে নিয়ে আসে। মীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, কি সমস্যা কি আপনার? ছাড়ুন আমাকে। নিজেকে ছাড়াতে ছাড়াতে দাঁতে দাঁত চেপে বলে, ওই ছেলে যখন তোর কোমর ধরেছিল তখন তো এরকম করিসনি। আমি ধরলে তোর এত কিসের সমস্যা? দেখুন, আমি পড়ে যেতে নিয়েছিলাম, তাই ও আমাকে বাঁচিয়েছে। কেন? কোমর ধরে কেন ও তোকে বাঁচাবে?
অন্যভাবেও তো বাঁচানো যেত। আপনি পাগল হয়ে গেছেন, ছাড়ুন আমাকে। খুব সাহস হয়েছে না তোর? আর একবার যদি আমাকে পাগল বলিস, থাপড়াই তোর দাঁত ফালাই দিব। অপরিচিত ছেলেদের সাথে খুব ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে, তাই না? ও কোনো অপরিচিত না, ওমার ফুফাতো ভাই, যেমন আপনি আমার চাচাতো আর বলতে পারলো না মীরা। তার আগে রায়ান মীরার ঠোঁট দখল করে ফেলে। মীরা রায়ানকে নিচ থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। তাই বাধ্য হয়ে মীরা চুপ হয়ে যায়, আর তার চোখ দিয়ে অনবরত পানি পড়ে। রায়ান, সে তো মীরার প্রতি তার সব রাগ মীরার ঠোঁটের উপর ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রায়ানের রাগ কমায় রায়ান মীরা থেকে সরে আসে। সাথে সাথে মীরা রায়ানকে একটা থাপ্পড় মেরে দেয়, আর তারপর বলে, আপনাকে আমি ভালোবাসতাম, কিন্তু আপনি যে এমন হবেন তা আমি কল্পনাও করিনি। আপনি একজন অসভ্য, বড় ধরনের অসভ্য, যে মেয়েদের সম্মান করে না, সে কুকুরের থেকেও নিচে। বলেই মীরা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে রুমে চলে যায়। তারপর দরজা লাগিয়ে সেখানে বসে বসে কান্না করতে থাকে। এদিকে রায়ান এখনো সেখানে দাঁড়িয়ে আছে। তার প্রচন্ড রাগ হচ্ছে, নিজের প্রতি আর মীরার প্রতিও। হ্যাঁ, সে ভুল করেছে, কিন্তু রাগের মাথায়। রাগে সে কি করে না করে সে নিজেই জানে না। তাই তো ভুলবশত এটা হয়ে গেছে। তাই বলে তাকে এভাবে অপমান করবে? না, সে আর এখানে থাকবে না। সকাল হলেই চলে যাবে শহরে। যেখানে তাকে অপমান করা হয়েছে সেখানে সে থাকবে না, কিছুতেই থাকবে না। তারপর রায়ান নিজের রুমে চলে যায়। সকালে মীরার ঘুম ভাঙতেই দেখে সে ফ্লোরে শুয়ে আছে। সাথে সাথে কানে পড়ে যায়। পানিতে তার চোখ ভিজে আসে, কিন্তু গালে এক ফোঁটা পানি পড়ে না। কোনো মতে ফ্রেশ হয়ে বাইরে আসতে জানতে পারে রায়ান আর তার বন্ধুরা সকালে চলে গেছে। তাদের বলে কি কাজ আছে। তারা যাওয়ার বাড়ির সবার মন খারাপ, একমাত্র মীরা ছাড়া। সে তো মনে মনে এক প্রশান্তির শ্বাস ফেল। তারা রায়ানের সাথে দেখা হবে না ভেবেই মীরা যেন আনন্দে মেতে ওঠে। এভাবেই কেটে যায় প্রায় 1 মাস। এই 1 মাসে একটা দিনও নেই যে রায়ান মীরাকে মিস করেনি। প্রতিনিয়ত তার মীরার কথা মনে পড়েছে। ইচ্ছে করে এক্ষুনি মীরার কাছে ছুটে যেতে, কিন্তু কেন এমন হচ্ছে তা সে বুঝতে পারছে না। প্রথম দিন থেকে মেয়েটা তার মন মাথা সব দখল করে নিয়েছে। এতদিন বুঝতে না পারলেও মেয়েটার কাছ থেকে দূরে সরে যাওয়ার পর বেশ বুঝতে পারছে রায়ান। এর কয়েকদিন পরেই সাহেল, আবির আর কায়রা আসে রায়ানের সাথে দেখা করতে। আর কত এভাবে থাকবি রায়ান? হ্যাঁ রায়ান, তুমি এভাবে ঘরবন্দি থাকলে তো আর হবে না। কিছু কি হয়েছে? কিছু হলে আমাদের বল। এভাবে চুপ থাকার তো কোনো মানে হয় না। একবার বলেই দেখ না, হয়তো আমরা তোর মন খারাপের কারণ শুনে এর সমাধান দিতে পারি। ওই গ্রামের মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, কেন? তারপর রায়ান ওর আর মীরার সাথে ঘটে যাওয়া আর ওর সাথে যা যা হচ্ছে তা সব বল। রায়ানের বলা শেষ হতেই আবির বলে ওঠে, মামা, তুমি তো প্রেমে পড়েছো, ট্রিট দাও তাড়াতাড়ি। চুপ থাক আবির। আর রায়ান, তুমি যা করেছো তা কিন্তু আসলেই ঠিক করনি। তাছাড়া ওকে সরি বলা উচিত ছিল তোমার, আর তুমি সেটা না করেই চলে আসলে। সেটাই। কিন্তু ওর কথা আমার এত মনে পড়ছে কেন, আমি সেটা বুঝতে পারছি না। আরে গাধা, তুই প্রেমে পড়ছস? আসলেই? তাহলে দেরি কিসের, চলো গ্রামে। হ্যাঁ, আর জামা কাপড়ের চিন্তা করিস না, গ্রাম থেকে কিনে দিব। গ্রাম থেকে কিনে নিব। অ্যান্ড তোদের বাবা মাকে বলে দে তোরা আমার সাথে গ্রামে যাচ্ছিস। ওকে। কিন্তু রাহি, ও যাবে না আমাদের সাথে? না, ওই মাথা ব্যথা আমাদের সাথে যাবে না। আহারে মাথা ব্যথা। তারপর রায়ানরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 5 ঘন্টা পর ওরা গ্রামে পৌঁছায়। বাড়িতে যেই জানতে পারে মীরা বাড়িতে নেই, গ্রামে ঘোরাঘুরি করছে। এটা শুনে সাহেল বলল, এখন কি করবি? কি করব আর, ওকে খুঁজবো। বলেই রায়ান বাড়ি থেকে বের হয়ে গ্রামের অলিগলিতে মীরাকে খুঁজতে থাকে। সাহেল, কায়রা আর আবিরও আসতে চেয়েছিল, কিন্তু বাড়ির সব মানুষ তাদেরকে আটকে তাদের ইচ্ছে মতো খাতিরদারি শুরু করে। এদিকে রায়ান মীরাকে অনেক খুঁজেও কিন্তু পায় না। হঠাৎ রায়ানের চোখ যায় রাস্তার পাশে নদীর দিকে। সেখানে তাকাতেই সে তার মায়াপরীকে দেখতে পায়। সাথে সাথে চিল্লিয়ে ওঠে, ওই বেনিওয়ালি শোন। মীরা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কেন যেন বেনিওয়ালি ডাকা শুরু হয়। পেছন ফিরে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আল্লাহ গো, এ তো রায়ান। এ এখানে কেন? আরে আরে, এ তো আমার দিকেই দৌড়ে আসছে। ভাগ মীরা, ভাগ। বলেই মীরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার আগে রায়ান মীরার হাত ধরে ফেলে। তা দেখে মীরা অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কেন? আর আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন আমার হাত। হাত মোছরামছরি করতে করতেই রায়ান কিছু না বলে মীরার হাত টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। মীরা এত ডাকছে, কিন্তু তাতেও কোনো পাত্তাই দিচ্ছে না রায়ান। হঠাৎ মীরা একটা আম গাছ দেখতে পায়। সাথে সাথে মীরা তার এক হাত দিয়ে গাছটা শক্ত করে ধরে ফেলে। রায়ান মীরাকে যতই টানছে, মীরা ততই শক্ত করে গাছটা ধরছে। তাই বাধ্য হয়ে রায়ান বলে, মীরা, গাছটা থেকে সরে আয়। না, আমি আপনার সাথে যাব না। যাবি না তো? না।
ওকে ফাইন দেন। বলেই রায়ান মীরার কোমরে একটা চিমটি কাটে। সাথে সাথে মীরা লাফিয়ে ওঠে। মীরা গাছ থেকে সরে আসতেই রায়ান মীরাকে কোলে তুলে নেয়। তা দেখে মীরা গর্জে উঠে বলে, এই 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 নামান আমাকে, এটা আপনাদের শহর না, গ্রামের কেউ আমাদের এভাবে দেখলে সর্বনাশ হয়ে যাবে। ভালোভাবে বলছিলাম, তুই তো শুনলি না, সো আমার কিছু করার নাই। প্লিজ আমাকে নামান, আমি আপনার সাথে যামু। সত্যি তো? আরে হাজার সত্যি, নামান আমারে। তারপর রায়ান মীরাকে নামিয়ে দেয়। সাথে সাথে মীরা পালাতে নিলে রায়ান তার হাত শক্ত করে ধরে ফেলে। তারপর বলে, পাজি মেয়ে, মিথ্যা কথা বলিস, আর একবার এমন করলে আমি কিন্তু সত্যি সত্যি থাপ্পড়। ভালো লাগতো, কিন্তু এটা একটা বদভ্যাস হয়ে যাচ্ছিল আমার। সাহেল, আবির আর কায়রাকে এগুলো বলার পর ওরা বলল এটা নাকি ভালোবাসা, কিন্তু জানিস আমি বুঝতে পারছিলাম না এটা কি আসলেই ভালোবাসা নাকি অন্য কিছু। তবে এতটুকু বলতে পারবো, তোকে আমার প্রয়োজন, খুব খুব বেশি প্রয়োজন। আমি চাই তুই যেন আমার সারা জীবনের সঙ্গী হোস। অগোছালো আমাকে গুছিয়ে দিস, আমার অগোছালো স্বপ্নগুলো তোমার মতো করে গুছিয়ে দিতে। জানি এখন হয়তো আমার কোনো কথা তুই বুঝবি না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে এগুলো বোঝানোর আপ্রাণ চেষ্টা করব। অ্যান্ড আই হোপ ওই দিন তুই আমার এই কথাগুলোর মানে বুঝবি। আই মিস বেনিওয়ালি। এখন থেকে অন্য রায়ানকে দেখার প্রস্তুতি নিয়ে নাও। চোখ টিপ মেরে বলেই রায়ান চলে গেল। আর মীরা, সে এতক্ষণ রায়ানের কথা খুব মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু আগামাথা কিছুই বুঝলো না। শুধু এটুকুই বুঝছে যে কোনো বড় কিছু হতে চলেছে তার জীবনে। তারপর মীরা গ্রামে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে যায়। বাড়ি যেতেই মীরা মা মীরাকে ডাক দেয়। কি হয়েছে মা, ডাকতেছো কেন? মীরা, মা যা তো রায়হানকে কাপড় চোপড়গুলো দিয়ে আয় তো। কেন, তার সাথে কি জামা নাই? কি বলে একটা প্রজেক্টের জন্য আসছে, তাই কাউকে বলেও আসে নাই। আর তাড়াহুড়া ছুটে বলে জামা কাপড়ও আনতে মনে নেই, তাই গ্রাম থেকে ওদের জন্য কাপড় চোপড় কেনা হয়েছে। ওর বন্ধুগুলোকে কাপড় দেওয়া শেষ, এখন রায়হান বাকি, তাকে তুই দিয়ে আয়। কেন, কাজের মেয়ে কি অভাব হয়েছে? ওদের পাঠাও। মীরা, যা বলছি তা কর। মা সব সময় এমন করো? বলেই মীরা না চাওয়া সত্ত্বেও রায়ানের রুমে যায়। যে দেখে রায়ান রুমে নেই, মনে মনে অনেক খুশি হয়। জামা কাপড়গুলো বিছানায় রেখে পেছনে ফিরতেই মীরা যেন আত্মা শুকিয়ে যায়। সাথে সাথে তার চোখ রসগোল্লার মতো হয়ে যায়, কারণ রায়ান শুধু একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার চুল তার এক হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বুকে বাঁকা হাসি নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে। পেছনে তাকাতেই দেখে রায়ান শুধু একটা টাওয়াল পরে মাথায় এক হাত দিয়ে পানি ঝাঁকাতে ঝাঁকাতে মীরার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। মীরার চোখ একেবারে বড় বড় হয়ে গেছে। রায়ান কেমন অবস্থায় দেখবে সেটা সে কল্পনাও করেনি। হঠাৎ মীরা খেয়াল করে রায়ান তার দিকে এগোচ্ছে, তাই সে পেছাতে পেছাতেই বলে, আপনার লাজ লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে আসতে? আমি কই আসলাম, মেয়েটা তো নিজেই আমার রুমে আসছে। দেখুন, আমি জামা কাপড় দিতে আসছি। তাই নাকি? আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? দূরে যান। মীরা রায়ানকে ধাক্কা দিতে নেয়, কিন্তু রায়ানের বুকে খালি থাকায় সেটাও করতে পারছে না। তা দেখে রায়ান বলে, আচ্ছা তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোকে খেয়ে ফেলবো নাকি? প্লিজ দূরে যান। মীরা পেছাতে পেছাতে দেয়ালের সাথে আটকে যায়। এই সুযোগে রায়ান মীরার একদম কাছে চলে যায়। মীরা পাশ দিয়ে যেতে নিলে রায়ান তার দু হাত মীরার দুপাশে রাখে, ফলে মীরা রায়ানের বাহু ধরে আটকা পড়ে। আর রায়ান মীরার দিকে একটু ঝুঁকতে মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তা দেখে রায়ান বাঁকা হাসে, তারপর টুপ করে মীরার গালে একটা চুমু দিয়ে দেয়। সাথে সাথে মীরার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। রায়ান মীরার গালে আরেকটা চুমু দিয়ে মীরার কাছ থেকে সরে আসে। আমি এখন জামা পরবো, তুমি যদি থাকতে চাও তাহলে প্লিজ একটু দরজাটা লাগিয়ে দাও। আমাদেরকে এই অবস্থায় কেউ দেখবে আবার খারাপ ভাববে। তারপর বলে, রায়ানের বলতে দেরি মীরার দৌড় দিয়ে রুম থেকে বের হতে দেরি হয়নি। মীরাকে এভাবে দৌড়ে যেতে দেখে রায়ান আনমনেই বলে ওঠে, পাগল একটা। মীরা রায়ানের রুম থেকে বের হতে যেন হাফ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি নিজের রুমে যেতে নেয়, তখনই তার কার সাথে যেন ধাক্কা খায়। সাথে সাথে মীরা ফ্লোরে পড়ে যায়। কোন শালারে, চোখ কি হাতে নিয়ে ঘুরোস নাকি? বদের হাড্ডি, আবালের ঘরের আবাল, মস্করা করার জায়গা পায় না। আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে কেউ বলে ওঠে, বাব্বাহ, আপনি দেখি অনেক সুন্দর সুন্দর গালি পারেন। মীরা উপরে তাকাতেই দেখে তার সামনেই দাঁড়িয়ে আছে। সাথে সাথে মীরা জিহ্বায় কামড় দেয়, তারপর বলে, সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত, তাই সরি। এক হাত এগিয়ে, ইটস ওকে, আর আপনি আমার বর, তাই তুমি করে বলতে পারেন। সাইলের হাত ধরে উঠে দাঁড়ায়। ঠিক আছে, তুমি করেই বলবো। আচ্ছা, আপনি মানে তুমি এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছিলে? না মানে ও এমনি, এটা আমার অভ্যাস। সত্যি তো? আমাকে মনে হয় মা ডাকছে, আমি আসি। বলেই মীরা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো নিজের রুমে। তারপর দরজা লাগিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো, উফ, এই খাটাস রায়ানটা যে কেন আমার সাথে এমন করে বুঝি না। তাছাড়া উনি আমার কাছে আসলে আমার কেমন জানি অনুভূতি হয়। এমনটা কেন হয়
আল্লাহ ভালো জানেন। উপরের দিকে দুহাত উঠিয়ে আল্লাহ সব ভালো করে দিও, এগুলো অসহ্য লাগছে আমার। বলেই মীরা বিছানায় শুয়ে পড়ে। রাতে মীরা ঘুম থেকে উঠেই দেখে রাত 9টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সবাই রাতের খাবার খাচ্ছে। কায়রাও খাচ্ছিল। হঠাৎ দেখে মীরা নিচে নামছে। তা দেখে কায়রা বলে, মীরা কি বলবে কিছুই বুঝতে পারছে না। খুব লজ্জা লাগছে তার। মনে মনে নিজের মার প্রতি অনেক রাগও হচ্ছে। কি দরকার ছিল সবাইকে এগুলো বলা? হঠাৎ মীরার চোখ যায় রায়ানের উপর। রায়ান তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তা দেখে মীরার মনে হচ্ছে, বেটা বজ্জাতের মুখ কি টেরা? যখনই দেখি বাঁকা হাসে, যত সব টেরা বান্দর কোথাকার। তারপর মীরা টেবিলের কাছে যেতেই তার রাগ যেন আরো বেড়ে যায়। কারণ তার বসার জন্য কোনো চেয়ারই নেই, একমাত্র রায়ানের পাশের চেয়ার ছাড়া। বাধ্য হয়ে তাকে সেখানেই বসতে হয়। মীরা বসার সাথে সাথে রায়ান বলে ওঠে, জান, ঘুম ভালো হয়েছে। আচ্ছা শোনো, তোর এই ঘুমানোর অভ্যাস কিন্তু পাল্টাতে হবে। বিয়ের পরে কিন্তু আমি ঘুমাতে দিব না। ফিসফিস করে মীরার চোখের সাথে ফিসফিস করেই বলে। মীরার চোখ সাথে সাথে বড় হয়ে যায়। রায়ানের দিকে তাকাতেই দেখে রায়ান মুচকি মুচকি হাসছে। মীরাকে খেতে না দেখে সাগর বলে ওঠে, মীরা কিছু খাচ্ছ না যে? তোমার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছি। যদি খেতে না পারো তাহলে বলো, আমি তোমার জন্য অন্য কিছু বানাতে বলি। না লাগবে না, আমি খাচ্ছি। বলেই মীরা খেতে শুরু করে। পাশে তাকাতেই দেখে রায়ান মুখ শক্ত করে প্লেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রায়ান ফিসফিস করে মীরার কানে বলে, রাত 12টার দিকে ছাদে আসবি। 1 মিনিট যদি দেরি করিস তাহলে তোর খবর আছে। বলেই রায়ান উঠে দাঁড়ায়। তারপর সবার উদ্দেশ্যে বলে, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি। এতটুকুতেই আমার পেট ভরে গেছে চাচা, আর খাওয়ার ইচ্ছে নেই। মীরার দিকে রাগে চোখে তাকিয়ে তারপর কাউকে কিছু না বলতে দিয়ে রায়ান নিজের রুমে চলে যায়। আর এদিকে মীরা বেশ বুঝতে পারছে রায়ানের এমন করার কারণ কি। আল্লাহ জানে তার জন্য কি অপেক্ষা করছে। এরই মধ্যে রুমের মধ্যে পায়চারি করছে মীরা। ছাদে যাবে কি যাবে না বুঝতে পারছে না সে। মনের মধ্যে কেমন যেন ভয় কাজ করছে। রায়ান কি আবার তাকে কিস করবে ভেবেই ভয় আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে তার। তাছাড়া রায়ান তার কাছে আসলেই মীরার কেমন যেন অনুভূতি হয়। বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে যায়। কেন এমন হয় তা প্রচন্ডভাবে অজানা মীরার। তবে সেটা যে ভালো লাগা তা মাঝে মাঝে বুঝতে পারে সে। হঠাৎ মীরার চোখ যায় ঘড়ির দিকে। 12টা বাজতে আর মাত্র 10 মিনিট। বিরাট মুশকিলে পড়ে যায় মীরা। একবার ভাবে ছাদে কি বলে দেখে আসি। পরক্ষণে মনে হয় রায়ানকে। রায়ান বললেই কি তাকে যেতে হবে? না, সে যাবে না। রায়ানকে সে ভয় পায় না, তার কথা শুনবে না মীরা। অবশেষে মীরা সিদ্ধান্ত নেয় সে যাবে না। কিন্তু রায়ানের মেসেজের জন্য তার হয়ে ওঠে না। কারণ রায়ান তার ফোনে SMS দিয়ে বলেছে, এতক্ষণ লাগছে কেন আসতে? তুই কি চাস আমি তোকে নিতে আসি? যদি তাই চাস তাহলে মনে রাখিস, আমি যদি আসি তাহলে তোকে কোলে করে তবেই নিয়ে যাব। এমন ট্রেডমার্কা মেসেজ দেখে মীরা না যাওয়ার সত্ত্বেও ছাদে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। মীরা রুম থেকে বের হতেই দেখে চারদিকে পিনপতন নীরবতা। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। ও মীরা খুব সতর্কতার সাথে পা টিপে টিপে ছাদের দিকে পা বাড়ায়। তাছাড়া বলা তো যায় না, মাঝরাতে এ বাড়ির মানুষ ভূতের মতো ঘুরঘুর করে। এখন তো সবে মাত্র 12টা। মীরা এসব আজগবি চিন্তা করতে করতে ছাদে আসে। ছাদে ঢুকতেই দেখে সেখানে কেউ নেই। আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পায় না। ছাদের দরজা তো খোলা, তাহলে কেউ নাই কেন? বজ্জারটা কি ভূতের ভয়ে রুমে গেছে গা নাকি? দুহাত কোমরে রেখে হঠাৎ দরজা লাগানোর শব্দে পেছন ফিরে মীরা। পেছন ফিরতেই দেখে রায়ান দরজা লাগিয়ে তার দিকে এগোচ্ছে। তা দেখে মীরাও পেছাতে নিবে। তার আগেই রায়ান মীরাকে এক টান দিয়ে পাশে থাকা দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করায়। তারপর মীরার দুপাশে হাত দিয়ে একটু ঝুঁকে বলে, ছেলেটা তোর এত কেয়ার করছিল কেন? হ্যাঁ, ভাই ভাইয়ের মতো থাকবে, এত বাড়াবাড়ি করে কেন? ও কি তোকে লাইক করে মীরা? চিল্লিয়ে রায়ানকে এখন অনেক হিংস্র লাগছে। চোখ দুটা ভীষণ লাল হয়ে আছে। রায়ানের এই রূপ মীরা কখনোই দেখেনি। প্রথম যখন রায়ান তাকে আর ওর সাগরকে একসাথে দেখেছিল তখনও রায়ান এতটা রাগ করেনি যতটা এবার করেছে। প্রচন্ড ভয় হচ্ছে মীরার। মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। মীরাকে কিছু না বলতে দেখে রায়ান জোরে চিল্লিয়ে ওঠে, কি হলো? কথা কানে যায় না? অ্যান্সার মি, ড্যাম ইট। দেয়ালে জোরে পাঞ্চ করে মীরা এবার কেঁদেই দেয়। কোনো মতে কান্না করতে করতেই বলে, আমি জানি না ও ও এমন কেন করে। এতে এত রিয়েক্ট করার কি আছে? যে সামান্য কয়েকটা প্রশ্নই তো করেছে ছিল। মীরার কথায় রায়ানের রাগ যেন আরো বেড়ে যায়। মীরার দুবাহু শক্ত করে ধরে বলে, সামান্য কয়েকটা প্রশ্ন না, সামান্য কয়েকটা প্রশ্ন। ধমক দিয়ে বলে, তোর কাছে এগুলো সামান্য মনে হলেও আমার কাছে মনে হয় না। তাছাড়া আমি বেশ বুঝতে পারি ওই ছেলেটার মতলব কি। স্বীকার কর, তোর কোমর ধরার জন্য ওই ছেলেটার হাত পুরাইনি। আমি বুঝতে পারছি না আপনি এত রিয়েক্ট করছেন কেন?
তাছাড়া সাগর যখন আমার কোমর ধরেছিল তখন তা তো রাগ করেননি, তাহলে এখন কেন? কান্না করতে করতে বলে, কারণ আমি তখন বুঝতাম না তুই আমার জীবনে কি। তাছাড়া যে আমি তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে সহ্য করতে পারি না, সে কোনো ছেলের সাথে কথা বলাটা কিভাবে সহ্য করবে? আর ওই সাগর নাকি ছাগল, ওই ছেলেটা। রায়ান এমন করছে ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে মীরা। রায়ান কোনো মতে খাবার শেষ করে সাহেল আর আবিরকে নিয়ে কোথায় যেন চলে যায়। একবারও মীরার দিকে ফিরেও তাকায়নি। এতে মীরা কেন যেন অনেক কষ্ট পায়। মুহূর্তে চোখ ভিজে আসে তার। এভাবে সকাল থেকে বিকেল গড়িয়ে যায়, কিন্তু রায়ানের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে সাগরও সেই সকাল থেকে বের হয়েছে, এখনো বাড়ি ফেরেনি। প্রায় 2 ঘন্টা ছাদে দাঁড়িয়ে আছে মীরা। রায়ানের আসার অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে মীরা নিচে নেমে ড্রয়িং রুমে যায়। সেখানে যেতেই দেখে সাগর সোফায় বসে আছে। তার এক হাত আর এক পা ব্যান্ডেজ করা, হয়তো ভেঙে গেছে। আর একটু খেয়াল করতে দেখে তার বাম চোখটা অনেকটা ফুলে বেগুনি রং ধারণ করেছে। কেউ সাগরকে কিছু জিজ্ঞেস করতে সাগর যেন কেমন করছে, তার চেহারায় ভয় স্পষ্ট। মীরা বেশ বুঝতে পারছে এই কাজটা। মুহূর্তে রাগে লাল হয়ে যায় মীরার চেহারা। আরে কাউকে কেউ এমন করে মারে, সুন্দর মতো বোঝালেও তো পারতো। তাছাড়া কিছু ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো, আর এর সব ইচ্ছাই পূরণ করতে হয়। যত সব আবার এইসব ভাবতে ভাবতেই মীরা কায়রার রুমে যায়। রুমে ঢুকতে দেখে কায়রা বিছানায় বসে বসে বই পড়ছে। তাকে দেখে বলে উঠে, তুমি জানো আমি কেন এসেছি? বাড়িতে এত চিল্লাচিল্লি হচ্ছে, তাও তুমি একটা বারের জন্য নিচে নামলে না, এখানে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বই পড়ছো। এতে স্পষ্ট বোঝাই যায় যে এরকম কিছু হবে তা তুমি আগে থেকেই জানতে। আর আমি খুব ভালো করেই জানি রায়ান কোথায়, সেটা তুমি জানো। তাই আমি চাই তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। কায়রা কিছুই বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। তারপর মীরার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পরে মীরা দেখলো কায়রা তাকে নদীর কাছে নিয়ে এসেছে। একটু দূরেই রায়ানকে দেখা যাচ্ছে, তবে রায়ান একা না, তার সাথে সাহেল, আবির আর একটা মেয়েও আছে। মেয়েটা পেছন ফিরে থাকায় মীরা তার চেহারা দেখতে পাচ্ছে না, তবে এটুকু বুঝতে পারছে মেয়েটা রায়ানের গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করছে। তা দেখে মীরার রাগ যেন 20 ডাবল হয়ে যায়। কি ভেবেছে কি, প্রথমে এত কিছু করেছে, তার উপর এখন আবার মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে। দেখাচ্ছি মজা, সব ভয় ডর ভুলে আজকে ইচ্ছে মতো ধুবো তাকে বলেই মীরা যত দ্রুত সম্ভব রায়ানের দিকে এগোতে থাকে। মীরা রায়ানের কাছে গিয়ে প্রথমে মেয়েটাকে একটা জোরে ধাক্কা মারে, তারপর রায়ানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। ঘটনাক্রমে সবাই অবাক, রায়ান তো আরো বেশি অবাক। হ্যাঁ, রায়ান জানতো যে মীরা আসবে, তবে এভাবে আসবে সেটা কল্পনাও করেনি। তাছাড়া যে মেয়ে রায়ানের সাথে কখনো জোর গলায় কথা বলেনি, সে রায়ানের সাথে এমন করবে সেটা আসলেই কল্পনার বাইরে। রায়ান মীরার দিকে ভ্রুকুচকে তাকাতেই মীরা বলে ওঠে, এই ভ্রু ঠিক করেন। আপনাকে কেমন লাগে আপনি জানেন? একদম চিড়িয়াখানার বান্দরের মতো। চিড়িয়াখানার লুচু বান্দরও আপনার থেকে সুন্দর। আর আপনি দেখতে একদম গোবরের মতো, লিচু গোবর এনাগনটা। রায়ান কিছু বলতে যাবে তার আগে মীরা বলে ওঠে, আর এখানে কি করছিলেন আপনি? প্রথমে মায়ের পিঠ করে এখন মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা হচ্ছে, তাই না? রায়ানের শার্টের কলার টান দিয়ে রায়ানের মুখ নিজের মুখের কাছে এনে, আর ইউ ম্যাড? আপনি জানেন না আমি পাগল? তাহলে বলেন কেন? লজ্জা করে না একজন পাগলকে পাগল বলতে? কি না, জি অবশ্য। যে বন্ধু বান্ধব পেয়েছেন, আপনার তো এই অবস্থা হওয়ারই কথা। আমরা আবার কি করলাম? আবার জিগায়, আপনাদের বন্ধু যে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে তা দেখেও আপনারা হা করে তাকিয়ে আছেন কেন? তুমি কি দেখছো মেয়েটাকে? সাইলের কথা শুনে মীরা সাইলের দিকে ভ্রুকুচকে তাকায়। তারপর মেয়েটার দিকে তাকাতেই সে যেন অবাকের শেষ প্রান্তে পৌঁছায়, কারণ যে মেয়েটাকে সে ধাক্কা দিয়েছিল সে আর কেউ না, রাহি। রাহি আপু, আপনি এখানে? একটু আগেই আসলাম। ও বলেই মীরা রায়ানের দিকে তাকাতেই দেখে রায়ান তার দিকে রাগী মুখ করে তাকিয়ে আছে। এটা দেখে মীরা দাঁত গেলিয়ে একটা হাসি দেয়। তারপর রায়ানের শার্টের কলার ঠিক করতে করতে বলে, সরি, আমি আসলে ভেবেছিলাম আপনি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছেন, তাই আর কি। আমার ভুলের জন্য অনেক সরি। আর রাহি আপু, আপনি রায়ানের সাথে ঘেঁষাঘেঁষি করেন, আমার কোনো সমস্যা নেই। রাহির দিকে তাকিয়ে বলেই মীরা চলে যেতে নিলে রায়ান তার হাত ধরে ফেলে। তারপর বলে, রাহি, আমার সাথে ঘেঁষাঘেঁষি করলে তোর সমস্যা হবে না, কিন্তু অন্য মেয়ে করলে হবে। কেন বলতো? কথা শুনে মীরা প্রথমে রাহির দিকে তাকালো, তারপর বলল, রাহি আপু, আমি এখন যা বলবো তার জন্য অগ্রিম সরি। আর রাগ করিও না, হ্যাঁ? বলেই মীরা আবার রায়ানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমি খুব ভালো করেই জানি আপনি রাহি আপুকে পছন্দ করেন না। যদিও রাহি আপু করে, কিন্তু আপনি সেসবে পাত্তা দেন না।
আর আমি এটাও খুব ভালো করেই জানি যে পৃথিবীতে রাহি আপু যদি একমাত্র মেয়ে হয়ে থাকে তাও আপনি ওনাকে আপনার কাছে আসতে দিবেন না। তাই উনি আপনার কাছে থাকলেও কি আবার না থাকলেও কি, আর যদি আপনার সাথে অন্য মেয়ে থাকতো তাহলে আজকে আপনার আর ওই মেয়ের খবর ছিল, কারণ আমি ছাড়া আপনার জীবনে কোনো মেয়ে আসতে পারবেন না। যদি আসেও তাহলে খুন করে ফেলবো। এক নাগারে কথাগুলো বলেই ফেললো মীরা। মীরার এমন কথা শুনে সবাই হা করে তার দিকে তাকিয়ে আছে। আর রায়ান, সে তো পুরো 1 মিনিট মীরা কি বললো তা বোঝার চেষ্টা করেছে। তারপর কিছু একটা মনে পড়ে, বোকা হেসে মীরার দিকে একটু ঝুঁকে নিজের দুহাত পেছনে নিয়ে বলে, তাই নাকি? রায়ানের কথা শুনে মীরার হুঁশ আসে। রাগের মাথায় কি বলে ফেলেছে সে নিজেও জানে না। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে, তার উপর রায়ানের সে মারাত্মক চাহনি। মীরা লজ্জায় তাকাতে পারছে না রায়ানের দিকে। তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে নিলে রায়ান বলে ওঠে, ওই বেনিওয়ালি কই যাস? আগের সুখবরটা তো শুনে যা। মীরা রায়ানের কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের মতো হেঁটেই যাচ্ছে। তা দেখে রায়ান দৌড়ে মীরার কাছে যায়, তারপর সমান তালে হাঁটতে হাঁটতে বলে, যাক বাবা, তুই তো কথা শুনছিসই না, আর সুখবরটাও জিজ্ঞেস করছিস না। থাক, তোরা জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। শোন, বাবাকে আমি বলে দিয়েছি যে আমি তোকে ভালোবাসি। বাবাও কোনো আপত্তি করেনি। তাছাড়া বাবা বলেছে কিছুদিন পরই বাবা গ্রামে আসবে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তারপর বিয়ে, দেন বাসর রাত। চোখ টিপ দিয়ে রায়ানের কথা শেষ হতেই মীরা রায়ানের দিকে রাগী মুখ করে বলে, অসভ্য। বলেই মীরা যত দ্রুত সম্ভব হাঁটা শুরু করে। রায়ানও মীরার পিছে পিছে যাওয়া শুরু করে। এদিকে সাহেল রায়ান আর মীরার এসব দেখে একটা মুচকি হাসে দেয়, তারপর বলে, দুইজনই পাগল। সাহেলের বলা শেষ হতেই হঠাৎ কায়রা এসে সাহেলের হাত ধরে, তারপর বলে, মানে? বলেই কায়রা সাহেলের হাত ছাড়াতে নিলে সাহেল শক্ত করে কায়রার হাত ধরে ফেলে। তাতে কায়রা অবাক দৃষ্টিতেই সাহেলের দিকে তাকায়। তা দেখে সাহেল একটা মুচকি হাসি দেয়। ততক্ষণে গম্ভীর কণ্ঠে বলে, এতদিন লাগালি কেন বলতে? আমি তোকে ভালোবাসি। কথাটা শোনা মাত্র কায়রা যেন আনন্দের শেষ প্রান্তে পৌঁছে যায়। সাহেলের গালে চুমু দিতে নিবে তার আগেই আবির বলে ওঠে, ফকিন্নি হক্কল, আমারে রাইখাই ধরে প্রেম করতাছস? খাড়া, আমিও প্রেম করমু। বলে আবির রাহির কাছে যায়। তারপর রাহির হাত শক্ত করে ধরে বলে, শোন, তুই আজকে থেকে আমার জিয়ে, বুঝেছিস? এখন থেকে রায়ানের ওপর আর কোনো জোর দিবি না। আর যদি দেশ, তাহলে থাপড়ায় তোর গাল ফাটাইয়ে দিমু। তুই শুধু আমাকে ভালোবাসবি, মনে থাকে যেন। বলে রাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনাক্রমে রাহি হা করে দাঁড়িয়ে আছে, আর সাহেল আর কায়রা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। এভাবেই দুষ্টু মিষ্টু ঝগড়ায় আর ভালোবাসায় দিন কাটছিল তাদের। এর মধ্যে রায়ানের বাবা মা আসে মীরা আর রায়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে। এসব কিছু দূর থেকেই দেখছে মীরা। খুশিতে সে আত্মহারা হয়ে গেছে। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে, তাই দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে। নাচার এক পর্যায়ে মীরার চোখ যায় বিছানার দিকে। সেখানে তাকাতেই সে একদম বরফের মতো জমে যায়, কারণ রায়ান তার বিছানায় বসে বসে আপেল খাচ্ছে আর তার দিকে তাকিয়ে তাকিয়ে বাঁকা হাসছে। মীরা কি করবে বুঝতে না পেরে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। মীরা যেতেই রায়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। এরপর মীরা রায়ানের সামনেই লজ্জায় আর যায় না। কিন্তু রাতের খাবার খেয়ে সে যখনই নিজের রুমে যাবে তখনই রায়ান কোথা থেকে উড়ে এসে মীরার হাতে একটা চিরকুট গুজে দেয়। তারপর যেভাবে উড়ে এসেছিল সেভাবে উড়ে উড়ে চলে যায়। মীরা কতক্ষণ রায়ানের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। তারপর চিরকুটটা পড়তেই একটা মুচকি হাসি দেয়, কারণ তাতে লেখা ছিল, সুইট বেনিওয়ালি, ঠিক 12টা বাজে ছাদে এসে যাইস। 1 মিনিটও যদি দেরি করিস তাহলে কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোকে মেরে ফেলবো। রাত 12টায় মীরা ছাদে ঢুকতেই অবাক হয়ে যায়, কারণ ছাদটা বিভিন্ন কালারের মোমবাতি, ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার চেয়ে সুন্দর করে সাজানো হয়েছে সামনের দেয়ালটা, যাতে লেখা, ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবেসে যাব। মীরা মুগ্ধ নয়নে দেখছে চারপাশটা। হঠাৎ সে গানের আওয়াজ পায়। মীরা পেছনে তাকাতেই দেখে রায়ান তার দিকে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। মীরা আর এক মুহূর্ত দেরি না করে রায়ানের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রায়ানও মীরাকে জড়িয়ে ধরে। তারপর মীরার মুখ উঁচু করে বলে, এখন আমার পুরস্কার দে। কি দিব? গিভ মি এ কিস। মানে কি গাঁজাখুরি কথা বলছেন? নো, আই ওয়ান্ট এ কিস। আচ্ছা দিব, কিন্তু গালে। আচ্ছা। চোখ বন্ধ করেন। মুখ কালো করে বলে। তারপর রায়ান চোখ বন্ধ করতেই মীরা রায়ানের গালে আলতো করে চুমু দেয়। তারপর সরে আসতে নিলেই রায়ান মীরাকে একটানে নিজের একদম কাছে নিয়ে মীরার ঠোঁট দুটি দখল করে নেয়। মীরা প্রথমে বাধা দিলেও পরে আর দেয় না। এদিকে রায়ান মীরার ঠোঁটে 2 থেকে 3টে আলতো করে চুমু দেয়। তারপর গভীরভাবে চুমু দিতে থাকে মীরাকে। প্রায় অনেকক্ষণ পর রায়ান মীরাকে ছেড়ে দেয়।
তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলে, মীরা, কয়েকদিন পর আমাদের বিয়ে। এখন আমার কি রিয়াক্ট করা উচিত আমি জানি না, তবে এতটুকু বলতে পারবো আমি আমার মনে এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনোই করিনি। আমি চাই এই প্রশান্তি যেন আমি সারা জীবন পাই। তুই কি আমার সাথে সারা জীবন থাকবি মীরা? মীরা রায়ানের কথা শুনে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। অবশ্যই। এভাবেই কাটতে থাকে মীরা রায়ানের দিন। এরপর আসে সেই দিন যেদিন মীরা ঐতিহাসিক সাদা শাড়ি পরে তার বজ্জাতকে বিয়ে করে। বারান্দায় দাঁড়িয়ে রাতের মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে ব্যস্ত মীরা। অতীতের কিছু কথা মনে মীরা, তোকে যদি আজ পুরাপুরি আপন করতে চাই, যদি ভালোবাসতে চাই, তাহলে কি খুব ক্ষতি হবে? বল না মীরা, খুব কি ক্ষতি হবে? করুণ কণ্ঠে মীরা কিছু বলছে না, চুপ করে রায়ানের কথা শুনছে। একবার মনে হচ্ছে আর একটু সময় নেওয়া উচিত, পরক্ষণে মনে হচ্ছে পাক না পূর্ণতা তাদের ভালোবাসা। একটু ভালোবাসতেই তো চাচ্ছে, এতে কি খুব বেশি ক্ষতি হবে? না, হয়তো হবে না ভেবে মীরা পেছনে ফিরে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখে রায়ান একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি কিন্তু আমার উত্তর পেয়ে গেছি। বলেই আর এক মুহূর্ত দেরি না করে রায়ান মীরাকে কোলে তুলে নেয়। তারপর রুমে গিয়ে তাকে বিছানায় শুয়ে রুমের সব দরজা জানালা লাগিয়ে মীরার কাছে আসে। তারপর মীরার উপর আধশোয়া হয়ে মীরার দুঠোর দখল করে নেয়। পূর্ণতা পায় তাদের ভালোবাসা। ভালোবাসা দিয়ে আবার নতুন করে শুরু করে তাদের জীবন। এভাবেই কেটে যায় প্রায় 3 মাস। হাসি আনন্দে দিন কাটতে থাকে তাদের। কিন্তু একদিন রায়ান অফিস থেকে এসে দেখে বাড়ির সব লাইট বন্ধ। মীরাকেও আজ দেখা যাচ্ছে না। মুহূর্তে রায়ানের মনে ভয় চলে আসে। মীরা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? এই কথাগুলো তার মাথায় ঘুরঘুর করছে। হঠাৎ রায়ান দেখে তাদের রুম থেকে আলো আসছে। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই রায়ান অবাক হয়ে যায়, কারণ রুমটা বিভিন্ন রঙের মোমবাতি আর বেলি ফুলের মালা দিয়ে সাজানো। হঠাৎ রায়ানের চোখ যায় বিছানার উপরে একটা লেখার দিকে, যা দেখে রায়ান মুহূর্তেই কেঁদে দেয়, কারণ তাতে লেখা ছিল উই আর প্রেগন্যান্ট। রায়ান কি করবে বুঝতে পারছে না, তার মনে খুব বড়সড় তোলপাড় হচ্ছে। হঠাৎ কেউ পেছন থেকে বলে ওঠে, কেমন দিলাম? আপনি শুধু সারপ্রাইজ দিতে পারেন তাই না? আজ আমিই দিলাম, তা কেমন হলো? কথাটা শোনা মাত্রই রায়ান পেছন ফিরে তাকে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতেই বলে, আমার লাইফের অনেক সুন্দর সারপ্রাইজ, আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। তুই জানিস না মীরা, আমি কতটা খুশি। থ্যাংক ইউ মীরা, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ মাই বেনিওয়ালি। আই লাভ ইউ টু মাই ডিয়ার ডেভিল হাজবেন্ড। বলে মীরাও কাঁদতে থাকে রায়ানের সাথে। তবে এ কান্না দুঃখের না, এ কান্না আনন্দের। এতটুকু বলেই রায়ান কেসে ওঠে। আয়ান আর আরোহী ওদের আগ্রহে অপেক্ষা করছে রায়ানের কথা শোনার জন্য। রায়ান কিছু না বলায় তারা বলে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে মীরা, বলে, কথাটা শোনা মাত্রই আয়ান আর আরোহী রায়ানকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রায়ানের চোখেও পানি আসে, কিন্তু তার নিচে পড়ে না। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর রায়ান বলে ওঠে, তারপর আর কি, তোরা পৃথিবী আসলি। আর মীরা, আমার না খুব মনে পড়ছে তোদের মামের কথা। আমাকে কি কালকে একটু কবরস্থানে নিয়ে যাবি? অনেক রাত হয়ে গেছে। যা, তোদের রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়। আয়ান আর আরোহী আর কথা বাড়ালো না, নিজেদের রুমে চলে যায়। ওরা রায়ানের রুম থেকে বের হতেই রায়ান বারান্দায় গিয়ে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, কেমন আছিস মীরা? হয়তো ভালো আছিস, কিন্তু আমি ভালো নেই, খুব কষ্টে আছি। খুব মনে পড়ে তোর কথা। সবচেয়ে মনে পড়ে সেই মুহূর্তটা যখন তুই বারান্দায় দাঁড়িয়ে থাকতি আর আমি তোকে পিছন থেকে জড়িয়ে ধরতাম। এতে তুই একটা মুচকি হেসে বলতেই ঘুমাওনি। খুব মিস করি মীরা, খুব বেশি মিস করি তোকে। কিন্তু তুই কি করিস? হয়তো করিস না, তাই তো স্বার্থপরের মতো আমাকে রেখে চলে গিয়েছিস। আচ্ছা মীরা, কি হতো যদি আমরা বেবি না নিতাম? অনেকেই তো বেবি অ্যাডপ্ট করে, আমরাও করতাম। কিন্তু তোর জেদ, তুই বেবি নিবি। ডাক্তারের শত মানা করার পরও বেবি নিলি। এখন দেখ, চলে গেলি আমাকে রেখে। একা হয়ে গেছি আমি, খুব একা একা লাগে আমার। এই 20টা বছর আমি কিভাবে তোকে ছাড়া থেকেছি আমি নিজেও জানি না। প্লিজ মীরা, আমাকে নিয়ে যা তোর কাছে। আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। দীর্ঘশ্বাস ফেলে রায়ানের বলা শেষ হতেই তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
বাসর ঘরে বসে আছি, পরনে তেমন কিছু না, সামান্য একটা সাদা শাড়ি। এখন প্রশ্ন হতে পারে বাসর ঘরে কেউ সাদা শাড়ি পরে নাকি? আমারও কিন্তু একই প্রশ্ন ছিল। উত্তরে আমার গোলুমুলু সুইট জানতো কলিজার টুকরা এইসব বলার বিপরীত মানুষটা মানে আমার বর বলল, এই মেয়েই, তোর সমস্যা কি রে? আমি বলছি না বিয়েতে সাদা শাড়ি পরতে, তাহলে এত কথা কিসের? বিয়ে তো আমার একটাই হবে, তাই না? আমার শখ আহ্লাদও তো পূরণের ব্যাপার আছে। তুই বুঝি আমার জন্য বিয়েতে সাদা শাড়ি পরতে পারবি না? আমি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে আসলাম। সামনে কিছু না বললেও মনে মনে শুধু একটা কথাই বললাম, বজ্জাত পোলা, তোর একটা বিয়ে হচ্ছে দেখে তোর সব শখ আহ্লাদ পূরণ করতে হবে? আরে, আমার কি 14টা বিয়ে হয়েছে নাকি যে আমার শখ আহ্লাদের কোনো দামই নেই? তাছাড়া বিয়েতে কোন বলদে সাদা শাড়ি পরে, তাও আবার কোনো ডিজাইন ছাড়া? পোলা বজ্জাত, এর সাথে বিয়ে হলে যে আমার জীবন তেজপাতা হবে তার কোনো ডাউট নেই। উফ, আজাইরা পাবনার পাবলিক কোথাকার। যাই হোক, বিয়েতে সাদা শাড়ি পরেই করতে হয়েছিল আমার। আর সে কি সুন্দর ব্লু ব্লু কালারের ধুতি আর পাঞ্জাবি পরেছিল। উফ, কি সুন্দরী না লাগছিল আমার খাম্বা বরটাকে। আর অন্যদিকে আমাকে লাগছিল একটা সাদা ডাইনির মতো। এগুলো ভাবছি, হঠাৎ অনুভব হয় আমার সামনে কেউ বসে আছে। ঘুমটা উঠিয়ে দেখি আমার গুণধর বর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এই বজ্জাতটা সব সময় এমনই করে। যখনই কোনো ইম্পর্ট্যান্ট ভাবনায় মশগুল থাকি, তখনই সে তা ভাঙার জন্য হাজির হয়ে যায়। যাই হোক, এইটা নিয়ে পরে ভাববো। আপাতত আমার গুণধর বরটা কেন আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে তা জানবার আকাঙ্ক্ষা আমাকে খুবই জ্বালাচ্ছে। তাই জিজ্ঞেস করতে তাও সে আমাকে বাধা দিয়ে নিজেই বলল, এই মেয়ে, তোর লজ্জা করে না বাসর ঘরে বসে বরের আগেই নিজের ঘুমটা নিজেই খুলিস, আবার আমাকে সালামও করিস না? ও সরি, আসসালামু আলাইকুম। আর আমি আমার ঘোমটা আবার নামাচ্ছি, আপনি একটু কষ্ট করে উঠাই দিয়েন। ওকে বলেই ঘোমটাটা নামাচ্ছিলাম, কিন্তু আমার গুণধর বর কি লেগে জানি আবার ধমক দিছে। এই, তোকে আমি বলেছি ঘুমটা নামাতে, এত বেশি বুঝিস কেন? তাড়াতাড়ি অজু করে আয়, নামাজ পড়বো। আমি আর কথা বাড়ালাম না, সুন্দর করে অজু করতে চলে যাই। অজু করে এসে দেখি আমার গুণধর বর জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছে, পাশে আরেকটা জায়নামাজ। ওটা মনে হয় আমার জন্য। তাই আক পাচ না ভেবে আমি জায়নামাজটায় দাঁড়িয়ে গেলাম। তারপর দুইজনেই সুন্দর মতো নফল নামাজ পড়লাম। কিন্তু বলে না, কয়লা ধুলেও ময়লা যায় না, কথাটা কিন্তু সত্যি। নামাজ শেষ হওয়া মাত্রই বেটা বজ্জাত আমাকে কথা নাই বার্তা নাই কোলে তুলে নিল। তারপর সোজা বিছানায় গিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বেটা বজ্জাতের এত ডাকছি তবুও কোনো কথাই বলে না। অবশেষে যখন কথা বলছে তখন আমি আর কথা বলতে পারি নাই, কারণ হাতে আমারে খুব জোরে থমক দিয়ে কইছে, আর একবার যদি তুই কথা বলিস তাহলে বাসর রাতে মানুষ যা করে আমি কিন্তু তাই করব। চুপচাপ ঘুমা। অতএব আমাকে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়তে হয়। এখন ঘুমের মধ্যে আপনাদের পরিচয়টা দিয়েই দেই। আমার নাম ঈশানুর তাসনিয়া মীরা। বাবা আমার একমাত্র ডাইনি সন্তান, যদিও মা বাবা মানুষ। আমরা ফুল ফ্যামিলি গ্রামে থাকি। আমি বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের। আর অন্যদিকে আমার বরটার নাম রুহান আহমেদ রায়ান, বাবা মার একমাত্র আদরের ছেলে। দেখতে মাশাল্লাহ, সে জন্ম থেকেই শহরে বড় হয়েছে, অনেক বড় লোক। জানবার বিষয় মিলটা হয়েছে কিভাবে, তাহলে যাওয়া যাক অতীতে। এ প্রথম নিজের দাদুর বাড়িতে যাচ্ছে রায়ান। গ্রাম হওয়ায় যেতে চাইনি কখনো, তবে এবার মা বাবার জোরাজোরিতে যেতে হচ্ছে। তাছাড়া নিজের দাদুর বাড়ি দেখতে কেমন তা জানবার ইচ্ছে হয়তো মনে জেগেছিল তার। তবে রায়ান একা না, তার সাথে তার 4 জন বন্ধু, সাহেল, কায়রা, আবির আর রাহিও যাচ্ছে গ্রামে। রায়ানের মা বাবা আগেই গ্রামে চলে গেছে, এখন তাদের যাওয়ার পালা। তাই যথাসময়ে বের হয়ে যায় তারা। প্রায় 3 ঘন্টা সময় লাগে তাদের গ্রামে পৌঁছাতে। গ্রামে পৌঁছাতেই তাদের অবস্থা কাহিল। যেহেতু এটা গ্রামের রাস্তা, সেহেতু রায়ানের গাড়ি চালাতেও সেই অবস্থা। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে তার গাড়ির সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ সে গাড়ি ব্রেক দিল। তারপর মেয়েটাকে সকালে রোদের মিষ্টি আলোতে ঘুম ভাঙলো রায়ানের। চোখ খুলে তাকাতেই সে তার মায়াপরীকে দেখতে পায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে। মীরার মিষ্টি চেহারাটা দেখতে দেখতে রায়ানের মীরার সাথে দেখা হওয়ার প্রথম দিনটার কথা মনে পড়ে যায়। রায়ান গ্রামের ভাঙা রাস্তায় অনেক কষ্টে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনেই একটা মেয়ে এসে দাঁড়ায়। সাথে সাথেই সে গাড়ি ব্রেক করে। সামনে তাকাতেই দেখে একটা মেয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ খিচে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রায়ান যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। লম্বা লম্বা চুলে 2 বেনি, পরনে ফতুয়া আর লং স্কার্ট, গলায় একটা ওড়না ঝোলানো আর মুখে ভয়ের ছাপ। ব্যাস, এটুকুতেই মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে। গ্রামের মেয়েরা যে এত সুন্দর হয় তা রায়ানের এই মেয়েকে না দেখলে জানতেই পারতো না। সে ধীরে ধীরে একটা নেশায় চলে যেতে লাগে।
রায়ানের ঘোর ভাঙে কায়রার ডাকে। সাথে সাথে রায়ানের একটু আগের কথা মনে পড়ে যায়। সে গাড়ি থেকে নেমে মেয়েটাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে কেউ গাড়ির সামনে আসে? স্টুপিড ফেলো। দেখুন আমি আসলে দেখা দেখির আমার সময় নেই। আগে বলো গাড়ির সামনে আসছো কেন?